নমস্কার বন্ধুরা, লিভিং ইনসলিটে ইউটিউব চ্যানেলে আমি সুমিত আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমি কলকাতা থেকে লাদাখ ঘুরে আসার 20 দিনের একটা প্ল্যান দিয়েছিলাম, মানালি রুট হয়েও এবং কাশ্মীর রুট হয়েও। কিন্তু সেই প্ল্যানে কিন্তু জাস্কার ভ্যালি ইনক্লুডেড ছিল না। তো এই এপিসোডে আমি জাস্কার ভ্যালির একটা প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার লাদাখ রাইডের ক্ষেত্রে যেমন হয় যে চাইলে আমি মানালি হয়ে গিয়ে কাশ্মীর হয়ে ফিরতে পারি, আবার কাশ্মীর হয়ে গিয়ে মানালি হয়ে ফিরতে পারি। জাস্কার রাইডের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। নর্মালি মানালির দিক থেকে অর্থাৎ দারচা হয়ে সিংকুলাকে ক্রস করে লোকে পাদুমের দিকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। উল্টো দিক থেকেও লোক আসেন, কিন্তু সেটা অপেক্ষাকৃত অনেক কম। এটা আলাদা কথা যে আমাকে পার্সোনালি এই 2024-এর প্ল্যানে একই ট্রিপে দারচা থেকে সিংকুলা ক্রস করে পাদুম যেতে হয়েছে এবং তারপর পাদুম থেকে প্রবল বৃষ্টিপাত এবং তুষারপাতের মধ্যে দিয়ে আমাকে আবার সিংকুলা ক্রস করে মানালির দিকে আসতে হয়েছে। একটা সময় আসলো যখন বাপির বাইক আর উপরের দিকে উঠতে চাইছে না, বারবার আটকে যাচ্ছে ভয়ঙ্কর পিচ্ছিল কাদাযুক্ত চড়াই রাস্তায়। আর পরিস্থিতি এমন, বাইক দাঁড় করিয়ে আমি যে ওকে কোনো রকমভাবে সাহায্য করব সেটাও খুব একটা সম্ভব হচ্ছিল না, কারণ ওই চড়াইতে ওই কাদার মধ্যে দুপায়ে ভর দিয়ে বাইকটাকে দাঁড় করাতেও বেশ সমস্যা হচ্ছিল। আমি বাধ্য হয়েছিলাম পরিস্থিতির কারণে আমাকে এই রকম একটা বিপর্যয়পূর্ণ অবস্থাতে ওই রকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে আসতে হয়েছিল। কিন্তু এটা একটা এক্সেপশনাল কেস। নর্মালি পাদুমের দিক থেকে সিংকুলাতে আসাটা কিন্তু বেশ চাপের, অন্তত গত বছর অবধি ছিল। আমি ধরে নিচ্ছি নর্মাল যে কাস্টম অর্থাৎ মানালি হয়ে দারচা হয়ে সিংকুলা ক্রস করে পাদুম পৌঁছনো, আমরা সেই রাস্তাই ধরব। তাহলে আমাদের প্রথম দিককার যে জার্নিটা অর্থাৎ ডে 4 অবধি, এটা কিন্তু চলবে আমাদের আগের যে প্ল্যান ছিল সেই মতনই। অর্থাৎ যখন আমরা লাদাখ রাইডটা মানালির দিক থেকে করছিলাম সেই অনুযায়ী চলবে। আমাদের প্ল্যানটা আলাদা হচ্ছে দারচায় পৌঁছানোর পর। দারচা থেকে দুটো রাস্তা দুদিকে যায়, একটা সরাসরি লের দিকে যায় আর একটা পাদুম হয়ে তারপরে অর্থাৎ জাস্কার ভ্যালি হয়ে তারপরে লের দিকে যায়। তারপরে দারচা অবধি আমাদের যাওয়াটা কমন। এইখানে আমাদের এন্ট্রি হলো, বাইকের নাম্বার, সামনে দুটো রাস্তা ভাগ হয়েছে। এই যে ডান দিকের রাস্তাটা উঠে গেছে, এটা হচ্ছে সাচু পাং হয়ে লে যাচ্ছে, আর এই সামনের রাস্তাটাও লে যাচ্ছে, কিন্তু এটা পাদুম হয়ে সিংকুলা 39, আর এই দিকে হচ্ছে বারালাচলা 44। তাহলে আগের যে প্ল্যানটা আমরা করেছিলাম অর্থাৎ মানালি হয়ে যখন লাদাখ যাওয়ার পরিকল্পনা করেছিলাম, তাতে দারচা অবধি আমাদের যা প্ল্যান ছিল সেই প্ল্যান এখানে ইনট্যাক্ট থাকছে। তারপর থেকে আমাদের রুট আলাদা হচ্ছে। তাহলে প্রথম দিন কলকাতা থেকে শুরু করে আমরা কিভাবে দারচা অবধি পৌঁছচ্ছি, কদিনে পৌঁছচ্ছি, কোথায় কোথায় নাইট স্টে করছি, সেই ব্যাপারটা নিয়ে আগের প্ল্যানে আমরা কি বলেছিলাম সেটা একবার একটু দেখে নিই। তারপর দারচা থেকে আমাদের ফার্দার প্রোগ্রামটা শুরু হবে। ডে 1, বেশিরভাগ রাইডারই কলকাতা থেকে যখন জার্নিটা শুরু করে প্রথম দিন তাদের টার্গেট থাকে বেনারস অবধি যাওয়ার। এবার যদি আপনি দিল্লিতে পৌঁছানোর জন্য জিটি রোড বা ওল্ড দিল্লি রোড অর্থাৎ NH-19 এটাকে অনুসরণ করেন, তাহলে এই বেনারসে যাওয়ার প্ল্যানটা মোটামুটি ঠিকই আছে। কিন্তু সমস্যা হলো একটা, যে বেনারসে থাকার যে হোটেলগুলো সেগুলো NH থেকে বেশ খানিকটা ভেতরের দিকে, ওই ঘাটের কাছাকাছি। ফলে আপনাকে NH ছেড়ে ওই ঘাটের কাছাকাছি পৌঁছানো, শহরে পৌঁছানো এবং পরের দিন আবার সেখান থেকে চেক আউট করে এসে NH-এ পৌঁছানো, এটাতে অনেকটা সময় ব্যয় করতে হয়। সেই জন্য আমি বলবো, যদি আপনারা দিল্লি রোড ধরেই যাওয়ার প্ল্যান করেন তাহলে বেনারস না থেকে তার একটু আগে মোহানিয়াতে থাকতে পারেন। বেনারসের ডিস্টেন্স কলকাতা থেকে মোটামুটি 670 কিলোমিটারের মতন, আর মোহানিয়া অ্যারাউন্ড 600 কিলোমিটার মতন কলকাতা থেকে। মোহানিয়াতে যেটা হয়, রাস্তার পাশেই একদম NH-এর পাশেই, এমনকি যাওয়ার সময় সেটা আমাদের বাদিকেই পড়বে, বেশ কয়েকটা ডিসেন্ট মানে ঠিকঠাক হোটেল রয়েছে, পার্কিং এর সুবিধাযুক্ত। ফলে বেনারস না গিয়ে এই মোহানিয়াতে থাকাটা যথেষ্ট সুবিধাজনক বলে আমার মনে হয়। কিন্তু যদি আপনারা দিল্লি রোড ধরে না গিয়ে পরের দিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং তারপর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে এটা ধরতে চান, তাহলে আমি বলবো প্রথম দিন মোহানিয়া বেনারস কোনোটাতেই যাওয়ার দরকার নেই। প্রথম দিন আপনি থাকুন ঔরঙ্গাবাদে। একটা এত বড় রাইড, লং রাইড প্রত্যেক দিনই অনেকটা করে লম্বা চালাতে হবে। সেক্ষেত্রে লং রাইডের প্রথম দিনই খুব বেশি চাপ না নিয়ে ওই 700-800 কিলোমিটার না চালিয়ে একটু রিল্যাক্স ভাবে যেতে পারবেন। লম্বা ডিস্টেন্স একদিনে কতটা কভার করেছি এইটা লোকজনকে বলবার সুযোগ আরো আসবে। আসলে পুরো রাইডটাই তো একটা অনেক দিনের রাইড। সেক্ষেত্রে প্রথম দিনই খুব বেশি লাফালাফি না করে এনার্জি সঞ্চয় করে পরের দিকের জন্য যদি সুস্থ থাকা যায় তাহলে আমার মনে হয় সেটা অনেকটা ভালো।
আরামবাগের দূরত্ব কলকাতা থেকে মোটামুটি 500 কিলোমিটারের মতন। এবার মোহানিয়া থেকেও আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে পারবেন, কাজে আপনি চাইলে মোহানিয়াতেও থাকতে পারেন, আবার ঔরঙ্গাবাদেও থাকতে পারেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবার ক্ষেত্রে। ঝাড়খণ্ডের রাস্তা যথেষ্ট ভালো। এই চলে এসেছি পরেশনাথ হিল। ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু অসম্ভব ভালো, তবে বিহারের বেশ কিছু অংশে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে প্রচুর ডাইভারশন আছে, ফলে জার্নির টাইম বেশ খানিকটা বেড়ে যেতে পারে। টোল প্লাজার পরেই আবার ডাইভারশন। এই ডাইভারশনই আজকে শেষ হয়ে গেলাম, একদম খালি ডাইভারশন। ডে 2। এদিন আমরা আওরঙ্গাবাদ থেকে আগ্রা যাব লখনৌ হয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যদি ধরে আপনি যান, তাহলে আপনার দূরত্ব হবে 810 কিলোমিটারের মতন আওরঙ্গাবাদ থেকে। আর যদি NH-19 ধরে যান, তাহলে দূরত্ব 760 কিলোমিটারের মতো। মোহানিয়া থেকে যদি আপনি স্টার্ট করেন, তাহলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরেই যান আর GT রোড ধরেই যান, দূরত্ব মোটামুটি 100 কিলোমিটারের মতন কমে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দুটোতেই কিন্তু বাইকের টোল আছে এবং সেটা বেশ ভালো পরিমাণ। তবে এই টোল দিলেও এই দুটো রাস্তায় চালানোর অভিজ্ঞতা কিন্তু একটা অসাধারণ, সারা জীবন মনে থাকবে এই দুটো রাস্তায় রাইড করবার অভিজ্ঞতাটা। কাজে একটু খরচা হলেও এটা আপনি করতেই পারেন। লখনৌতে পৌঁছে আপনি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ওঠার আগে বেশ খানিকটা শহরাঞ্চলের মধ্যে দিয়ে যেতে হবে। লখনৌ শহরের অংশ বা লখনৌর আউটস্কার্টের যে অংশগুলো, দুটোই কিন্তু অসম্ভব রকমের জ্যামযুক্ত, বিরক্তিকর, ইনডিসিপ্লিনড ট্রাফিকে ভরা একটা অংশ। এই জায়গাটুকু ছাড়া বাকি রাইডটা অসাধারণ লাগবে। ডে 3 আমি ধরে নিচ্ছি এই প্রথম যে অংশটা, এটাতে আমরা মানালি হয়ে যাব, কাশ্মীর হয়ে ফিরবো। কাশ্মীর হয়ে গিয়ে মানালি হয়ে ফেরা, সেই অপশনটাও আমি পরে আলোচনা করব। তবে প্রথম অংশে আমি ধরে নিচ্ছি যে আমরা মানালি হয়ে যাচ্ছি আর কাশ্মীর হয়ে ফিরবো। তাহলে সেক্ষেত্রে তৃতীয় দিন থেকেই কিন্তু এই দুটো রাইডের ক্ষেত্রে রাস্তা আলাদা হয়ে যাবে। তৃতীয় দিন আমরা কি করব, আগ্রা থেকে বিলাসপুর যাব, মোটামুটি 574 কিলোমিটার রাস্তা NH-44 ধরে, সময় লাগবে ওই 11 থেকে 12 ঘন্টার মতন। ডে 4 এদিন আমরা বিলাসপুর থেকে সিসু যাব মানালি ক্রস করে, অথবা জিসপা যাব, অথবা দারচা যাব। এটা ডিপেন্ড করবে কতটা সময় হাতে আছে, কতটা সময় লাগলো আমাদের যেতে এবং শারীরিক কন্ডিশন সবকিছুর উপরে। বিলাসপুর থেকে সিসু হচ্ছে 205 কিলোমিটার, জিসপা হচ্ছে 255 কিলোমিটার, আর দারচা হচ্ছে 270 কিলোমিটার। দুটো রাস্তা তুলনামূলক আগের যে ভিডিওটা করেছিলাম, যার লিঙ্ক এই মুহূর্তে আই বাটনে আসছে, সেটাতেও আমি বলেছিলাম যে মানালির রাস্তায় খুব দ্রুত অল্টিটিউড গেইন হয় বলে AMS বা অ্যাকিউট মাউন্টেন সিকনেস হওয়ার একটা বড় রকমের সম্ভাবনা থাকে। সেই জন্য পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য, এই উচ্চ অল্টিটিউডের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আমি বলবো এই তিনটে জায়গার যে কোনো একটাতে নাইট স্টেটা করুন। সিসু মোটামুটি 10,000 ফিট উচ্চতায় একটা অসাধারণ পাহাড়ি গ্রাম। মানালি থেকে অটল টানেল পেরোনোর পর মোটামুটি 10-12 কিলোমিটার দূরে এই সিসু আসে, যেখানে একটা অসাধারণ হ্রদ আছে। আর ভাগা নদীর গা ঘেঁষে 10,500 ফিট উচ্চতায় জিসপাও একটা অসাধারণ জায়গা, আপনি চাইলে এখানেও থাকতে পারেন। আরেকটু এগিয়ে ওই ভাগা নদীর পাশেই মোটামুটি 11,000 ফিট হাইটে দারচা হচ্ছে একটা খুব শান্ত নিরুপদ্রব পাহাড়ি গ্রাম। এই তিনটের যে কোনো জায়গাতে আপনি থেকে যেতে পারেন। তবে থাকা খাওয়ার সুবিধা কিন্তু দারচাতে অপেক্ষাকৃত কম। সেক্ষেত্রে জিসপা বা সিসুতে আপনি কম পয়সায় বেটার ফেসিলিটি যুক্ত ব্যবস্থা পাবেন এবং অনেক অপশন আছে। দারচাতে অপশনটাও খুব লিমিটেড। বিলাসপুর থেকে শুরু করে সিসু পৌঁছতে আপনার মোটামুটি 6-7 ঘন্টা মতন সময় লাগবে, আর জিসপা পৌঁছতে আরো 1 ঘন্টা, দারচা পৌঁছতে আরো 1 ঘন্টা। আপনি তিনটে জায়গার যে কোনো একটা জায়গাতেই থাকতে পারেন। তবে যেখানেই থাকুন প্লিজ 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 যত বেশি সম্ভব রাস্তাঘাটে একটু হাঁটাচলা করুন। মানে গেলাম আর মালপত্র নামিয়ে ঘরে ঢুকে গিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়লাম, এটা করবেন না। কারণ অল্টিটিউডের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এই বাইরের পরিবেশে হাঁটাচলা করা এটা কিন্তু সব থেকে ভালো পন্থা। ডে 5 এই দিন রেস্ট ডে। বাড়ি থেকে বেরোনোর পর আপনি টানা 4 দিন লম্বা রাইড করে ফেলেছেন। প্লেন ল্যান্ড থেকে মোটামুটি 10,500 11,000 এরকম অল্টিটিউডে চলে এসছেন। সেই জন্য আজকে রেস্ট আর হিমাচলের অনাঘ্রাত সৌন্দর্যকে উপভোগ করা।
তবে রেস্ট মানে কিন্তু ঘরে শুয়ে বসে একদম বিশুদ্ধ ল্যাদ খাওয়া আর পান ভোজন নয়, শুধুমাত্র বাইক চালানোটা বন্ধ। যতটা বেশি সম্ভব আশেপাশে ঘোরাঘুরি করুন, হাঁটুন, নদীর কাছে যান, গ্রামের লোকের সাথে আড্ডা মারুন, এই সবকিছুই কিন্তু আপনাদের অ্যাক্লিমেটাইজেশনের অংশ, এটা মাথায় রাখবেন। তাহলে দাঁড়চায় বিশ্রাম টিশ্রাম নিয়ে সবাই আমরা ফ্রেশ হয়ে গেলাম, অ্যাক্লিমেটাইজড হয়ে গেলাম। এবার শুরু হবে আমাদের ডে 6 এর প্রোগ্রাম, অর্থাৎ সিঙ্কুলা হয়ে গণবরঞ্জন বা পাদুমের দিকে পৌঁছানো। দাঁড়চা থেকে সিঙ্কুলা টপ হচ্ছে 37 কিলোমিটার, যেতে মোটামুটি 2 ঘন্টার মতন সময় লাগবে। সিঙ্কুলা টপ থেকে গণবরঞ্জন হচ্ছে আরো 10 কিলোমিটার, ধরে নিলাম 1 ঘন্টা লাগবে। এবং গণবরঞ্জন থেকে পাদুম যাওয়ার দুটো রাস্তা আছে, আমি ধরে নিচ্ছি সরাসরি এখন যে রাস্তাটা সেই রাস্তাটাই আমরা ধরবো। তাহলে গণবরঞ্জন থেকে তার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, যেতে সময় লাগবে 3 ঘন্টা। তাহলে আমি গণবরঞ্জনে যদি ঘন্টা দিয়ে বিশ্রামও করি, উপভোগ করি, তাহলেও আমার মোট 7-8 ঘন্টায় ব্যাপারটা হয়ে যাচ্ছে একদম দাঁড়চা থেকে শুরু করে পাদুম অবধি। যদি আপনাদের ফুকতাল মনাস্ট্রি ট্রেক করবার প্ল্যান থাকে তাহলে কিন্তু আপনাদের পূর্ণে অবধি যেতে হবে, কারণ ফুকতাল মনাস্ট্রি ট্রেকটা শুরু হয় পূর্ণে থেকেই। আগে পূর্ণে হয়েই পাদুম যেতে হতো, কিন্তু বর্তমানে কার্গিয়াক ভিলেজের পর 8-10 কিলোমিটার যাওয়ার পর একটা রাস্তা দুটো ভাগে ভাগ হয়েছে। ডান দিকের রাস্তাটা চলে গেছে পূর্ণের দিকে, অর্থাৎ পূর্ণে হয়ে পাদুমের দিকে, আর বাঁ দিকের রাস্তাটায় পূর্ণে না গিয়েও সরাসরি পাদুম পৌঁছানো যায়। তো আমাদের যদি ফুকতাল মনাস্ট্রির প্রোগ্রাম না থাকে তাহলে আমরা এই পয়েন্ট থেকে বাঁ দিকে নদী ক্রস করে সরাসরি পাদুম চলে যাব। আচ্ছা, এইটা হচ্ছে পাদুম যাওয়ার একটা রাস্তা। এখানে ব্লাস্টিং চলছে, এখন রাস্তার কাজ চলছে। এইটায় যদি কেউ ঢুকে পড়ে, মানে এটা খোলা থাকলেও ঢুকে পড়লো, তাহলে একটু দুর্ভোগ হবে। কিন্তু হ্যাঁ, আমাদের যেতে হবে এই বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা কিন্তু নয়। এবং এই যে বাইফার্কেশন হচ্ছে, এই জায়গা থেকে পাদুমের ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। এই যে এই ব্রিজটা পার হয়ে যেতে হবে, ব্রিজ পার হয়ে ডান দিকে যেতে হবে। এর নাম হচ্ছে কার্গিয়াকচু। অ্যাকচুয়ালি উপরের ওই রাস্তাটা পূর্ণে হয়ে যায়। ডে 7 এটা রইল পাদুম সাইট সিইং এর জন্য। অনেকগুলো পয়েন্ট আছে, বেশ কিছু মনাস্ট্রি আছে, তবে আমি বলবো অবশ্যই সানি ভিলেজ কিন্তু আপনারা দেখতে ভুল করবেন না। এবার ডে 8 এবং ডে 9 আমি এই দুটোকে একসঙ্গে বলছি, কারণ কি এক্ষুনি বলছি। দেখুন, পাদুম থেকে লে যাওয়ার 3টে রাস্তা আছে। এক নম্বর হচ্ছে লিংশেড হয়ে লামায়ুরু এবং খালসি হয়ে লে পৌঁছানো। এতে টোটাল ডিস্টেন্স হচ্ছে মোটামুটি আপনার 320 কিলোমিটারের মতন, কিন্তু এই রাস্তাটা একদিনে যাওয়া একটু মুশকিল। সেক্ষেত্রে আপনাকে লামায়ুরু বা খালসিতে নাইট স্টে করতে হবে এবং তারপর দিন সেখান থেকে লে যেতে হবে। পাদুম থেকে লামায়ুরু অব্দি দূরত্ব হচ্ছে 185 কিলোমিটার, যেতে সময় লাগবে মোটামুটি 8 ঘন্টার মতন। আর পাদুম থেকে খালসির দূরত্ব হচ্ছে 224 কিলোমিটার, যেতে সময় লাগবে 9 ঘন্টার মতন। তবে এই রাস্তাটার একটা সমস্যা হচ্ছে, যদি টানা বৃষ্টি হয় অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকে তাহলে রাস্তার ওপর অনেকটা জল চলে আসে নদীর। সেই ক্ষেত্রে সেই রাস্তা দিয়ে যাওয়াটা বেশ কষ্টকর, অনেকের অনেক সমস্যা হয়েছে এবং কখনো কখনো এই রাস্তা বন্ধও থাকে। সেই জন্য আপনারা যদি এই রাস্তায় যাবেন বলে ঠিক করেন তাহলে পাদুম ছাড়বার আগে স্থানীয় ড্রাইভার এবং পুলিশ এদের কাছ থেকে প্রপার ইনফরমেশন নিয়ে রোড কন্ডিশন জেনে তবেই কিন্তু এই রাস্তাটা ধরবার কথা ভাববেন। সেকেন্ড অপশন হচ্ছে ভায়া এনপিডি রোড। এনপিডি রোড কি? নিম্ন পাদুম দারচা রোড। 2024-এ আমরা যখন গিয়েছিলাম তখন এই রাস্তাটা কাগজে কলমে ওপেন হয়ে গিয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই কনস্ট্রাকশনের যে বাকি কাজটুকু রয়েছে অথবা মেইনটেনেন্স এর জন্য বন্ধ থাকতো, ফলে আমরাও এই রাস্তায় যেতে পারিনি। আশা করছি 2025-এ আপনারা যখন প্ল্যান করবেন
তখন এই রাস্তাটা একদম পাদুম থেকে লে অবধি সরাসরি খুব ভালো কন্ডিশনে খোলা থাকবে। যদি খোলা থাকে তাহলে পাদুম থেকে লে পৌঁছানোর এটা হচ্ছে সব থেকে ভালো অপশন। কেন না এই রাস্তায় পাদুম থেকে লের দূরত্ব মাত্র 181 কিলোমিটার এবং সেটা খুব আরাম করে 6 থেকে 7 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। তাহলে আপনি যদি লিঙ্কশেডের রাস্তা ধরতেন তাহলে আপনাকে 2 দিন লাগতো পাদুম থেকে লে পৌঁছতে, আর এই রাস্তায় আপনি কিন্তু একদিনেই লে পৌঁছে যাচ্ছেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কার্গিল হয়ে। এক্ষেত্রেও কিন্তু আপনার 2 দিন লাগবে, অর্থাৎ অষ্টম দিন এবং নবম দিন দুটো দিনই লেগে যাবে। কিভাবে না 8 নম্বর দিনে আপনি পাদুম থেকে স্টার্ট করে কার্গিল গেলেন, দূরত্ব 296 কিলোমিটার এবং সময় লাগবে মোটামুটি 10 ঘন্টার মতন। তারপর 9 নম্বর দিনে আপনি কার্গিল থেকে লে পৌঁছলেন, এতে দূরত্ব হচ্ছে 215 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টার মতন। এবার আপনার যদি এরকম প্ল্যান থাকে যে আমি জাস্কার ভ্যালি এবং লাদাখের বাকি অংশ হানলে, প্যাংগংস, খারদুংলা ইত্যাদিও করব, তাহলে এই লে থেকে পরবর্তী পরিকল্পনাটা আপনার হাতে যে কদিন সময় আছে, যতগুলো জায়গা আপনি কভার করতে চাইবেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদি লে থেকে বাকি অংশগুলো আপনার দেখবার প্ল্যান থাকে তাহলে আমি বলবো বেস্ট অপশন 8 নম্বর দিনে পাদুম থেকে এনপিডি রোড ধরে লে পৌঁছে যাওয়া। কার্গিল হয়ে যাওয়ার কথা তখনই ভাববেন যদি আপনি শ্রীনগর হয়ে আবার ফিরতি পথ ধরেন। যেহেতু আমি লাদাখের বাকি অংশের পরিকল্পনাটা, অর্থাৎ লে অনওয়ার্ডস যে জার্নি, সেই পরিকল্পনা আমার আগের ভিডিওতে রয়েছে, এই জন্য আমি এখানে শুধু জাস্কার ভ্যালি করেই পাদুম থেকে কার্গিল হয়ে শ্রীনগর হয়ে ফেরার পরিকল্পনার যে প্ল্যানটা, আইটিনারিটা, ডে ওয়াইজ প্ল্যান, সেটাই এখানে শেয়ার করছি। তাহলে সেরকম ক্ষেত্রে আপনি 9 নম্বর দিনে পৌঁছচ্ছেন কার্গিল, চাইলে আপনি ওই দিনও শ্রীনগর পৌঁছে যেতে পারেন। এবার শ্রীনগর পৌঁছানোর পর আমাদের রিটার্ন জার্নিটা মানালি হয়ে গিয়ে শ্রীনগর থেকে যখন আমরা লাদাখের যে পরিকল্পনার ভিডিওটা আগের এপিসোডে রেখেছিলাম, সেই এপিসোডে শ্রীনগর অনওয়ার্ডস রিটার্ন জার্নি আমাদের যেরকম ছিল সেইভাবেই থাকবে। তাহলে দেখা যাক ওখানে আমি কিভাবে প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই অংশটা একটু দেখে নিই। আপনি বিশাল লম্বা লম্বা কঠিন কঠিন রাইড করেছেন, আপনার শরীরকে তাই অবশ্যই কিছু বিশ্রাম এবং বেশ কিছু ভালো খাবার দিয়ে পুরস্কৃত করা উচিত। কি করা উচিত তো? এবং আপনার বাহনটিরও একটি যত্নাত্তির দরকার হতে পারে। তাই এই দিন শ্রীনগরে থাকুন, ডাল লেকে শিকারা রাইড করুন, ভালো কাবাব খান, গুস্তাবা খান, বিরিয়ানি খান, যা মন চায় তাই খান, আর কাশ্মীর উপত্যকার আলপাইন সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ করুন। আর এরপরে কদিন যে বিরক্তিকর রিটার্ন জার্নি আসতে চলেছে, তার জন্য মনে এবং শরীরে প্রচুর পরিমাণে এনার্জি সঞ্চয় করে নিন, এটা কিন্তু লাগবে পরে। ডে 15, এই দিনের রাইড কিন্তু বেশ লম্বা হতে চলেছে। শ্রীনগর থেকে শুরু করে আপনি আম্বালায় পৌঁছে যান, যা প্রায় মোটামুটি 630 কিলোমিটারের মতন হবে। জ্যাম এবং রাস্তার অবস্থার উপর নির্ভর করে রাইড শেষ করে হোটেলে ঢুকতে আপনার কমপক্ষে 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে। লম্বা জার্নি, আমি প্রথমেই বলেছিলাম। ডে 16, যাওয়ার সময় আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে গিয়েছেন, তাই এবার আমি বলবো ওল্ড দিল্লি রোড বা জিটি রোড ধরে আপনি ফিরুন, তাহলে দুটো রাস্তায় দেখা হয়ে যাবে। পৌঁছে যান কানপুরে, দূরত্ব 650 কিলোমিটারের মতন, কমপক্ষে 12 ঘন্টা সময় লাগবে। ডে 17, আরো একটা লম্বা রাইডের দিন। কানপুর থেকে যাত্রা শুরু করুন এবং বারহি বা গোবিন্দপুরে পৌঁছে যান। প্রথমটি প্রায় 630 কিলোমিটার দূরে, সময় লাগবে মোটামুটি 12 ঘন্টা, আর পরেরটি অনেক লম্বা, 780 কিলোমিটার, সময় লাগবে প্রায় 15 ঘন্টার মতন। তবে গোবিন্দপুরে পৌঁছতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু যদি পৌঁছে যান তাহলে পরের দিন আপনার বাড়ি ফেরার রাইডটা অপেক্ষাকৃত সহজ হবে এবং ছোট হবে। ডে 18, এটা এই দীর্ঘ রাইডের পর আপনার কাছে সব থেকে সুখের দিন, কারণ এই দিন আপনি আপনার বাড়িতে ফিরছেন। পাদুম থেকে আপনি চাইলে আবার সিংকুলা হয়ে মানালি হয়ে এদিকেই ফিরতে পারেন, তাতে হয়তো একটু সময় কম লাগবে, কিন্তু অ্যাডভেঞ্চারটা কিন্তু ভরপুর হবে। এবার আসে আমি রোড কন্ডিশনের কথা, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি এখানে এতক্ষণ প্ল্যানের মধ্যে বলিনি। সেটা হচ্ছে, দেখুন যত ইউটিউবে ভিডিও দেখবেন 2024 অব্দি বেশিরভাগের বক্তব্যই হচ্ছে দারচা থেকে সিংকুলার টপ অব্দি হচ্ছে একদম মাখন রাস্তা, এবং সিংকুলার টপের পর পাদুম অব্দি রাস্তা বেশ গোলমেলে অনেক অনেক জায়গাতেই, এরকম বেশিরভাগ ভিডিওতেই দেখবেন। কিন্তু বাস্তবটা হচ্ছে, আমি 2024-এর আপডেট বলছি, যে সিংকুলা পৌঁছানো অবধিও কিন্তু আপনাকে বেশ কিছু অফরোড পড়বে, ওয়াটার ক্রসিং পড়বে, এবং সেই ওয়াটার ক্রসিং গুলো কিন্তু বৃষ্টি হলে বেশ ভালো রকমের বিপজ্জনক এবং গভীর হয়ে যায়, তো সবটাই পড়বে। রাফ রোডস কিন্তু আছে, ওয়াটার ক্রসিং কিন্তু আছে, সবই আছে, যদিও সেটা খুবই কম, তবু আছে। কাজেই সেই রকম মানসিক প্রস্তুতি নিয়েই আসতে হবে যে আমি সব কিছুই পাবো, কমপ্লিট প্যাকেজ পুরো। আর সিংকুলার টপ থেকে নামার সময় রাস্তা বেশ কিছুটা জায়গায় খারাপ ছিল 2024-এ। এবার টোটালটাই খারাপ রাস্তা জানি, কিন্তু কতটা খারাপ সেটা তো
বাস্তব অভিজ্ঞতাতেই একমাত্র বোঝা যায় কতটা আমরা ডিল করতে পারবো। দেখি আস্তে আস্তে নামি। কিন্তু যেভাবে রাস্তার কাজ এগোতে দেখেছি তাতে আমার ধারণা সিঙ্কুলার টপ থেকে পাদুম পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটাই 2025-এ আপনারা একদম ব্ল্যাক টপ পাবেন। আশা করি আর অল্প কদিন পরেই একদম বাস স্টপ অবধি পিচ রাস্তা হয়ে যাবে, একদম নতুন তৈরি হয়েছে রাস্তা। এখনো পিচের গন্ধ রয়েছে, তবে পিচ রাস্তা হলেও এর খাড়াই কমেনি, ভালো খাড়াই রাস্তা। বিআরও কি অসম্ভবকে সম্ভব করেছেন এখানে। যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু পাদুম থেকে সিঙ্কুলা উঠতেও কোনো রকম চাপ হবে না। তখন আপনারা কার্গিল হয়ে পাদুম হয়ে সিঙ্কুলা ক্রস করে দারচার দিকে আসতে পারেন, অথবা দারচা থেকে সিঙ্কুলা ক্রস করে পাদুম যেতে পারেন, যেটা খুশি। কোনো রাস্তায় কিন্তু তখন সেরকম বিপজ্জনক থাকবে না। হ্যাঁ, অ্যাডভেঞ্চার অবশ্যই একটু কমে যাবে, তাই না? যারা যারা এখন অবধি সিঙ্কুলা পাস ক্রস করেছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মধ্যে কজন পাদুমের দিক থেকে সিঙ্কুলা ক্রস করেছেন। আর যারা এবার প্ল্যান করছেন, এই ভিডিও দেখার পর আমার এই প্ল্যানের সঙ্গে কতটা তাদের পরিকল্পনা, তাদের ভাবনার মধ্যে পার্থক্য হচ্ছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাদাখ ট্রিপ গাইড হিসেবে যে কটা ভিডিও এখন অবধি আপলোড করেছি তার থেকে যদি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে কোথাও একটু অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবেন ভিডিওগুলোকে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই উপকার হয়েছে না আদৌ হয়নি, প্ল্যানগুলো ভালো লাগছে না আদৌ লাগছে না, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি কস্ট এবং প্রিপারেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে ভিডিও করবার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।